নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, বাংলাদেশ কি তাহলে সত্যি এক তলাবিহীন ঝুড়ি হতে যাচ্ছে? বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির যে দিন দিন যে অবনতি হচ্ছে, সেই বিষয়টি উপলব্ধি করার জন্য অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন হয় না, এমনকি কোনো উচ্চ ডিগ্রিরও প্রয়োজন হয় না। বাংলাদেশের সমাজ মাধ্যমে সে দেশের সাধারণ মানুষের প্রতিক্রিয়াগুলি যদি একটু নজর করা যায়, অনেকগুলি খুব রসসিক্ত, মজার, বিদ্রূপের, কিন্তু তার মধ্যে মানুষের ক্ষোভ, হতাশা এবং অনিশ্চয়তা, ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠার একটা পরিপূর্ণ ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসছে, যেখানে মানুষ খুব উৎকণ্ঠা প্রকাশ করছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। আমি কয়েকটি এই ধরনের পোস্ট প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে বেশ কিছু জিনিস আছে খুবই নিছকই মজার, কিন্তু আমি সেগুলি ঠিক মজার উদ্দেশ্যে পেশ করছি না। আমিও, যারা এগুলি পেশ করেছেন তারাও তাদের উৎকণ্ঠাই প্রকাশ করেছেন মজার ভঙ্গিমায়, বা উপহাস করেছেন দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে এবং দেশের বর্তমান সরকারকে। যেমন একজন, তিনি ফেসবুকে একটা ভিডিও পোস্ট করে বলছেন যে এই যে চলমান সংকট, অর্থাৎ বিদ্যুৎ নেই, গ্যাস নেই, আহ, মানে রান্নার চুলা জ্বালানো যাচ্ছে না, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, গ্যাসের লাইন দীর্ঘ লাইন, বিদ্যুৎ আসছে যাচ্ছে প্রায় নিখোঁজ। তো উনি বলছেন যে এ থেকে নিস্তার পাওয়ার উপায় হচ্ছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানটা 33 বার দিতে হবে। তারপরে ইনকলাব জিন্দাবাদ, এই স্লোগানটা 33 বার দিতে হবে। আর দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এইটা 34 বার দিতে হবে। এইটা যদি কেউ করতে পারেন তাহলে তিনি এই বিপদ থেকে মুক্তি পাবেন। এখন বোঝাই যাচ্ছে যে তিনি আসলে চলতি পরিস্থিতি এবং বাংলাদেশের সাম্প্রতিক অতীতে যে রাজনীতি, এবং যে রাজনীতি এখনো বাংলাদেশে মানে বহমান, সেই রাজনীতিকেই তিনি কটাক্ষ করেছেন যে এই যে কথায় কথায় অতি বিপ্লবী আনা, ইনকিলাব জিন্দাবাদ বলে নিজেদেরকে একটা বিপ্লবী দল হিসেবে প্রতিষ্ঠা করা এবং ভারত বিরোধিতা, এই বিষয়টাকে তিনি বোঝাতে চেয়েছেন যে এসব না করে দেশের অর্থনৈতিক উন্নতির জন্য অন্যভাবে ভাবা যেত। একজন শিল্পপতি, তিনি বলছেন যে আমার সৌভাগ্য যে আমি এটা জানতে পেরেছি যে চলমান বিদ্যুৎ এবং জ্বালানি সংকট বা গ্যাসের সংকট, এটা আগামী 2-2.5 বছরের মধ্যে মিটবে না। সেই কারণে আমি আমাদের 5টি স্পিনিং মিল, যেগুলি আমরা গ্যাসের অভাবে এবং বিদ্যুতের অভাবে চালাতে পারছিলাম না, সেগুলো আমরা পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তার কারণ আমরা বসিয়ে বসিয়ে কর্মচারীদের বেতন দিতে পারবো না। এখন তিনি এইটুকু বলেই থেমেছেন। এখান থেকে বোঝা যায় যে 5টা স্পিনিং মিলে অন্তত 1000-এর কাছাকাছি কর্মচারী হয়তো হবেন, যাদের কিন্তু চাকরি চলে গেল, অর্থাৎ তারা আর বেতন পাবেন না। একটা হিসেব দিয়েছে বাংলাদেশের একটি সংস্থা, ইনস্টিটিউশন, তারা সেন্টার ফর পলিসি ডায়ালগ, তারা বলছেন যে বাংলাদেশে গত 2 বছরে, অর্থাৎ এর মধ্যে প্রায় 1.5 বছর হচ্ছে মোহাম্মদ ইউনূসের জমানা এবং 6 মাস তারেক রহমানের নির্বাচিত সরকারের জমানা, এই সময়তে বলা হচ্ছে যে শতাধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং 62 থেকে 63 হাজারের মতো মানুষ চাকরি হারিয়েছেন। যদিও এই সংখ্যাটিকেও সমাজ মাধ্যমে অনেকেই চ্যালেঞ্জ করছেন। তারা বলছেন যে এটা খুবই মানে বাংলাদেশের অর্থনীতিতে যেগুলোকে বড় শিল্প বলা হয় এবং মাঝারি শিল্প বলা হয়, এটা তার হিসেব। অসংখ্য ক্ষুদ্র শিল্প সংস্থা, সেগুলি বন্ধ করে দিতে হয়েছে বিদ্যুতের অভাবে, গ্যাসের অভাবে, যার হিসেব এখানে নেই। আহ, একজন প্রশ্ন তুলেছেন যে বিএনপি 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে বলে ক্ষমতায় এসেছিল, এটি একটি টেলিভিশন চ্যানেলের বক্তব্য। তো কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রায় 62-63 হাজার লোকের চাকরি চলে গেছে এবং মানুষ, মানে অনেকেই এই ধরনের পূর্বাভাস দিচ্ছেন যে কয়েক লক্ষ মানুষের চাকরি যাবে এবং ইতিমধ্যে অসংগঠিত ক্ষেত্রে কয়েক লক্ষ মানুষ কাজ হারিয়েছেন, অর্থাৎ যারা দৈনিক কাজ পান তারা কাজ পাচ্ছেন না, কারণ যারা তাদের কাজ দেবেন তাদের হাতে পুঁজি নেই। এবং বলছি যে ব্যাংক ব্যবস্থা এত ভেঙে পড়েছে যে 6 মাসের মধ্যেই 25,000 কোটি টাকার খেলাপি ঋণ হয়েছে, অর্থাৎ এই সময়ের মধ্যে দেওয়া ঋণ, যেগুলি ঋণ গ্রহীতারা শোধ করছেন না, এই রকম একটা পরিস্থিতি। আর বেশ ছবি, প্রচুর ভিডিও আছে যে পেট্রোল পাম্পে 1 লিটার তেল নেই, কিন্তু সেই পেট্রোল পাম্পে 1 কিলোমিটারের লম্বা দীর্ঘ লাইন, গাড়ির লাইন দাঁড়িয়ে আছে।
গ্যাস নেই। চট্টগ্রামে এস আলম গোষ্ঠী তারা ঘোষণা করেছে যে তারা ওই এলাকায় তাদের কলকারখানাগুলি সবই বন্ধ রাখছে আপাতত। বেশ কিছু প্রতিষ্ঠান তারা দিনের কাজ রাতে করে কোনো রকমের কারখানা টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু অর্থমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রীর ঘোষণার পরে তারা মোটামুটি সকলেই সিদ্ধান্ত নিয়েছেন যে এইভাবে অর্থ অপচয় করে লাভ নেই, বসিয়ে বসিয়ে মাইনে দিয়ে আমরা পাকাপাকিভাবে আমাদের শিল্পের ক্ষতি করব না, আমরা কারখানা বন্ধ রাখবো। এবার আরো যে বিষয়টি আসছে যে বিদ্যুৎ মন্ত্রী যিনি মানে কিছুদিন আগে পর্যন্ত বারে বারেই বলছিলেন যে সংকট মিটে যাবে, সংকট মিটে যাবে, তিনি এই কথাটি বলছেন না। সেই কথাটি বলছেন যে আহ, অর্থমন্ত্রী বলছেন যে মিনিমাম 2 বছর লাগবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে, অন্তত 2 বছর। অর্থাৎ সময়টা 2 বছরের অনেক বেশিও লাগতে পারে। এবং আমরা সবাই জানি যে রাজনীতিবিদেরা যখন ক্ষমতায় যান তখন তারা 5কে আহ, মানে 2 বা 3 বলে ব্যাখ্যা করেন, হয় অর্থাৎ অর্থমন্ত্রী নিজেও হয়তো জানেন যে 2 বছরটি যথেষ্ট সময় নয়, আরো হয়তো বেশি সময় লাগবে। তো বিদ্যুৎ মন্ত্রীর কথা খুব অদ্ভুত। তিনি বলছেন যে বাংলাদেশ একটা ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। তার একটা কারণ হচ্ছে যে এত ঋণ নেওয়া হয়েছে, সেই ঋণের বোঝাতে রাষ্ট্র মানে মানে কি বলা যায়, সে পিষ্ট হয়ে আছে। এবং তিনি বলছেন যে আগামী দিনে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া যাবে কিনা, এটাও একটা বড় প্রশ্ন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। যদিও এই যে যখন আমরা ভিডিও করছি বা এই পরিস্থিতি যখন চলছে, তখন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি আলোচনা মানে চলমান। এবং জানা যাচ্ছে যে সিদ্ধান্ত হয়েও গেছে, ফাইলে সই হয়ে গেছে, হয়তো বিজ্ঞপ্তিতেও সই করা হয়ে গেছে। কিন্তু যে কোনো পরিস্থিতির কারণেই হোক, সরকারের কোনো ভিন্ন বিবেচনায় তারা বিষয়টি প্রকাশ্যে আসছে না, এক্ষুনি আনা হচ্ছে না আর কি। তো আমি যেটা দেখছিলাম যে বাংলাদেশে নিত্য পণ্যের দাম অসম্ভব বেশি। এবং শুধুমাত্র যে মানে গার্মেন্ট শিল্প নয়, যেটা একেবারে অর্থনীতির মেরুদণ্ড, সেখানেও মানে শত শত কলকারখানাতে উৎপাদন বন্ধ আছে। অনেক কলকারখানা পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেছে। একজন মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির একজন নারী কর্মী, তিনি এখন অটো চালান। তিনি বলছেন যে যারা সরকারে এসছে তারা সরকার চালানোর জন্য দক্ষ নয়, তারা শিশু, সরকার চালাতে তারা পারছে না। সেই কারণেই আমি, যিনি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আমি ছিলাম, আমার কি অটো চালানোর কাজ? অটো চালানোটা মূলত পুরুষেরা করে। আমি পেটের দায়ে অটো চালাচ্ছি, কারণ আমার গার্মেন্টসের চাকরিটা চলে গেছে। এবং চাকরিটা চলে গেছে এই জন্য যে সেখানে গ্যাস সরবরাহ বন্ধ, সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। বিদ্যুৎ একটা এমন বড় জ্বালানি যে যেটা না থাকলে পরে মানে যে কোনো অর্থনীতি ধ্বংস হতে মানে অনিবার্য, অর্থনীতি ধ্বংস হয়ে পড়া। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের হাসপাতালে পর্যন্ত বিদ্যুৎ সংকট, শিক্ষা প্রতিষ্ঠানে কারেন্ট থাকছে না। এবং তাই নিয়ে মানুষের নানান ধরনের মজার ভিডিও তারা করছেন, রসিকতা করছেন, সরকারকে উপহাস করছেন যে সরকার কি বলেছিল এবং কি পরিস্থিতি। এবং সবেমাত্র 6টি মাস গিয়েছে, ফলে এই পরিস্থিতির কথা যে সরকারের জানা ছিল না তাও কিন্তু নয়। কারণ বিএনপি তো নতুন নয়, বিএনপি অতীতেও 3বার সরকার চালিয়েছে, তাদের সরকার চালানোর অভিজ্ঞতা আছে। হয়তো তারা বলতে পারে যে মাঝে 20 বছর আমরা চালাইনি, কিন্তু বিএনপি এত ছোট দলও নয় যে তারা এগুলো জানতো না, তারা সবই জানতো। কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার একটা গুরুতর অভিযোগ এখন বর্তমান সরকারের বিরুদ্ধে উঠেছে। তো আমি ফিরে আসি যে কথাটি, যে তলাবিহীন ঝুড়ি। এটা সবাই জানেন যে বাংলাদেশের যে কোনো নাগরিক তারা জানেন যে তলাবিহীন ঝুড়ি বাংলাদেশের জন্য অত্যন্ত অপমানসূচক একটি বক্তব্য ছিল, যেটা মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তারা তীব্র বিরোধিতা করে, পাকিস্তানের পক্ষ নেয়। এমনকি পাকিস্তানের জয় নিশ্চিত করার জন্য তারা 7ম নৌবহর পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতাপের কাছে তারা মাথা নত করে, তারা 7ম নৌবহর আর পাঠায়নি। এবং সেই যুদ্ধে পাকিস্তানের পরাজয় শুধু না, চীন এবং আমেরিকারও পরাজয় হয়েছিল, যারা প্রত্যক্ষভাবে পাকিস্তানকে সমর্থন করেছিল। যখন বাংলাদেশের জন্ম ঠেকানো গেল না, তখন মার্কিন কূটনীতিক এবং তৎকালীন সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার, তার একটি মন্তব্য ছিল যে যে দেশটি জন্ম নিল সেটা একটি তলাবিহীন ঝুড়ি, অর্থাৎ যার কোনো ভবিষ্যৎ নেই, যা উৎপাদন করবে তা ওই ঝুড়ির তলা দিয়ে ফুটো দিয়েই সব বেরিয়ে যাবে। এরকমই তিনি একটি মন্তব্য করেছিলেন, যেটা আপামর বাংলাদেশি, যারা দেশপ্রেমী বাংলাদেশি, তারা প্রত্যেকেই মনে করে যে বাংলাদেশ রাষ্ট্রের প্রতি যে ধরনের অবমাননাকর মন্তব্যগুলি আছে, এটি তার মধ্যে একটি। আমি এই প্রসঙ্গে
এখন দুজন অর্থনীতিবিদ যারা আবার বাংলাদেশের উন্নয়ন নিয়ে খুব সুন্দর ঐতিহাসিক মন্তব্য করেছিলেন, তাদের একজন জাস্ট ফালান্ড এবং আরেকজন হচ্ছেন জে.আর. পার্কিনসন্স। তারা 1976 সালে তারা মন্তব্য করেছিলেন যে যে বাংলাদেশ হচ্ছে উন্নয়নের একটা টেস্ট কেস, অর্থাৎ একটা পরীক্ষাগার। এই দেশ যদি উন্নয়নে সফল হয় তাহলে পৃথিবীর যে কোনো দেশই উন্নয়নে সফল হবে, যে কোনো দেশই উন্নয়ন করবে, এটাই ধরে নেওয়া যায়। তারা এই মন্তব্য এমন একটা সময় করেছিলেন যখন বঙ্গবন্ধুর হত্যার ঠিক পরের বছর রাজনৈতিক অস্থিরতা চূড়ান্ত এবং দুর্ভিক্ষ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক বিপর্যয়কে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতি তখন ছারখার অবস্থা, এবং গোটা পৃথিবীর কাছে তাকে ভিক্ষা চেয়ে বেড়াতে হচ্ছে এই দেশের মানুষকে খাওয়ানোর জন্যে। কিন্তু ওই পরিস্থিতিতে তারা বলেছিলেন, এই দুজন প্রখ্যাত অর্থনীতিবিদ তারা বলেছিলেন যে বাংলাদেশ যদি সফল হয় তাহলে পৃথিবীর যে কোনো দেশই কিন্তু ঘুরে দাঁড়াবে। আহ, দীর্ঘ বহু বছর পর 2007-এ তারা আরো একটি বই লেখেন। প্রথম যে বইটি, সেই বইটি ছিল দ্য টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট। এই বইতে তারা মন্তব্য করেছিলেন যে বাংলাদেশ উন্নয়ন করলে সবাই উন্নয়ন করবে। পরবর্তীকালে 2007-এ তারা আরেকটি বই প্রকাশ করেন, সেখানে তারা লেখেন যে বাংলাদেশ কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরা সবাই জানি যে 2021-এ যখন বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপিত হচ্ছিল, তখনও গোটা পৃথিবীর অর্থনীতিতে যারা বিশেষজ্ঞ ব্যক্তি তারা অনেকেই কিন্তু কলম ধরেছিলেন যে বাংলাদেশ নিয়ে তারা খুব উচ্ছ্বসিত ছিলেন যে এই দেশটা কিভাবে এত রকম প্রতিবন্ধকতাকে জয় করে তারা অল্প সময়ের মধ্যে উন্নয়ন করেছে। এবং বারে বারেই একাধিক অর্থনীতিবিদ তারা এই যে 50 বছরের মধ্যে শেখ হাসিনার জমানাটাকে, অর্থাৎ তার দ্বিতীয় দফার প্রধানমন্ত্রিত্ব, 2008-এ তিনি আবার জিতে যখন দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করলেন, ওই সময়টিকে তারা বাড়তি গুরুত্ব দিয়েছেন। তারা বলেছেন যে এই সময়তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারি স্তর থেকে নেওয়া হয়েছিল, যেটা বাংলাদেশের উন্নতিকে ত্বরান্বিত করেছে এবং দারিদ্র্যকে প্রবলভাবে হ্রাস করেছে। এবং তারা বলেছিলেন যে মাথাপিছু রোজগার বেড়েছে এবং সেটা ভারতের থেকেও তখন সামান্য হলেও বেশি ছিল। মানুষের আয়ুষ্কাল, অর্থাৎ বেঁচে থাকার যে সময়, গড় বয়স, সেটাও দেখা গিয়েছিল যে ভারতের থেকে উন্নত, পাকিস্তানের থেকে তো অনেক উন্নত। আমি সেই সময় আমার একটি গবেষণালব্ধ বই প্রকাশিত হয়েছিল, সেই বইতে আমি দেখিয়েছিলাম যে স্বাধীনতা 1947-এর স্বাধীনতা পূর্ববর্তী যে ভারত, সেই ভারতের যে এখন 3 টুকরো ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, তার তুলনামূলক উন্নয়নের তুলনামূলক বিশ্লেষণ করে আমি দেখিয়েছিলাম যে পাকিস্তান অনেক পিছিয়ে আছে বাংলাদেশের তুলনায়। আবার বাংলাদেশ ভারতের থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকলেও অনেকগুলি যেটাকে বলা হয় যে মানোন্নয়নের যে সূচকগুলো, মানব উন্নয়নের যে সূচকগুলো বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তার অনেকগুলিতে বাংলাদেশ কিন্তু ভারতের থেকেও এগিয়ে ছিল। ফলে এগুলি সবই সম্ভব হয়েছিল একটা পরিকল্পিত উন্নয়নের ফলে। এবং এটা ঠিক যে বহু বাংলাদেশি তারা বিদেশ থেকে অর্থ পাঠান, রেমিটেন্স একটা বড় শক্তি, কিন্তু বাংলাদেশের একটা নিজস্ব অর্থনীতি তৈরি হয়েছিল এবং যেটা মূলত হচ্ছে গার্মেন্ট সেক্টর, যেখানে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বী মনে করে ভারত, মনে করে মায়ানমার, মনে করে পৃথিবীর অনেক দেশ মনে করে যে বাংলাদেশ তাদের প্রতিদ্বন্দ্বী, কারণ বাংলাদেশ এত ভালো করেছিল ওই ইন্ডাস্ট্রিতে। আজকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ওই ইন্ডাস্ট্রির অবস্থাই সবচেয়ে খারাপ এবং সেটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে কর্মহীন মানুষ অটো চালাচ্ছেন, ভ্যান চালাচ্ছেন। ফলে ভ্যান চালকেরা তারা কোথায় যাবেন? আর মানুষের পকেটে যদি অর্থ না থাকে, আগামী দিনে যা পরিস্থিতি যাচ্ছে তাতে কিন্তু সরকারও বেশি দিন বসিয়ে বসিয়ে সরকারি কর্মচারীদেরও বেতন দিতে পারবে না। তার কারণ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সরকারি অফিস কাছারিগুলো খুলে রেখে তার বিদ্যুতের বিল মেটানো কঠিন হবে। শুধু তাই নয়, বিদ্যুতের অভাবে সরকারি কাজ বিঘ্নিত হবে। হাসপাতাল, নার্সিংহোম, দোকান বাজার, ইতিমধ্যেই আমরা জানি যে সেখানে অনেক রকম বিধিনিষেধ আরো হয়েছে, যে
রাত 8টার মধ্যে দোকান বন্ধ করতে হবে। এখন যে ধরনের ব্যবসার যে ধরন, তাতে কিন্তু রাত 12টা 1টা পর্যন্ত দোকান খোলা থাকলেও কিছু মানে বিক্রি বাট্টা হয়, এমন নয় যে বিক্রি হয় না। এবং সেই মতন রাজধানী শহরগুলোতে অন্তত সব দেশেই যথেষ্ট মানে গভীর রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকে, তার জন্য বিদ্যুৎ দরকার। কিন্তু বাংলাদেশ সরকার তো নিয়ম করে দিয়েছে, জলসাতে বলা হয়েছে যে কোনো বৈদ্যুতিক ডেকোরেশন কিছু করা যাবে না। এটা ভালো সিদ্ধান্ত, কিন্তু এটা ভালো সিদ্ধান্ত তখন হতে পারতো যদি সাশ্রয়ের জন্য সরকার করতো, যে আমরা ভবিষ্যতের জন্য সাশ্রয় করছি, জমাচ্ছি। বিষয়টি তা নয়, আসলে যোগান নেই। এবং এই যে একসঙ্গে এত বড় বিপর্যয়, এই রকম বিপর্যয়ে আমি অনেকের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে এটা নজিরবিহীন। মানে বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, পৃথিবীর ইতিহাসেও এই ধরনের ঘটনার নজির খুব কম আছে। আমার পরিচিত অনেকেই বলছেন যে বাড়িতে নিয়মিত রান্না হচ্ছে না, কখনো একবেলা রান্না হচ্ছে, রান্নার মাঝখানে গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। আর বিদ্যুৎ তো বলা যায় যে মানে বাতির দিকে চেয়ে থাকা, কখন জ্বলবে কখন নিভবে। এবং এই নিয়ে অনেক মজার ঘটনাও ঘটছে, মানে লোকে এটাকে বিদ্রূপ করার জন্য মজা করে বলছেন। যেমন একটা ভিডিও দেখছিলাম যে দুজন তাদের মধ্যে মানে চ্যালেঞ্জ করছে একজন আরেকজনকে, যে আমি বলছি 1 মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে যাবে, আর আরেকজন বলছে যে আমি বলছি 30 সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ চলে যাবে। এই নিয়ে তাদের মধ্যে টাকার অঙ্কের হলো, দেখা গেল যে 30 সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ চলে গেল। তো যিনি 1 সেকেন্ড বলেছিলেন তিনি বলছেন যে হায় আল্লাহ, 1 মিনিটও বিদ্যুৎ রাখলে না। তো এই যে পরিস্থিতিটা, এই যে মানুষ যে মজা করছে, রসিকতা করছে, এটা কিন্তু আসলে প্রকৃতই মজা বা রসিকতা নয়, এটা আসলে তাদের যে ক্ষোভ, অসন্তোষ, তারই বহিঃপ্রকাশ। এবং এটা সরকারকে বিদ্রূপ, সরকারের বর্তমান সরকারের প্রতি তাদের একটা প্রতিবাদ তারা এইভাবে নথিভুক্ত করছেন। এটা অনেকটা সংবাদপত্রের কার্টুনের মতো, যেটার মধ্যে একটা মজা আছে কিন্তু আসলে সেটা একটা বিদ্রূপ শ্লেষ। তো এই যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, আমি অনেকের সঙ্গেই কথা বলছিলাম, তারা বলছেন যে আহ, যা মানে যে জায়গায় এসে অর্থনীতি দাঁড়িয়েছে, তাতে এখন বোধহয় এই স্বাধীনতার এত বছর পরে, অর্থাৎ প্রায় 55 বছরের মাথায় এসে হেনরি কিসিঞ্জারের সেই কথাটাই হয়তো সত্যি হতে চলেছে, যে বাংলাদেশ হয়তো অর্থনীতিতে একটা তলাবিহীন ঝুড়িতেই পরিণত হতে যাচ্ছে। দুর্ভাগ্যজনক যে আহ, দেশভাগের সময় যে দুটি দেশ তৈরি হয়েছিল, ভারত একদিকে, আরেকদিকে প্রথমে পাকিস্তান, পরে পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ। এই যে পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ, সেই বাংলাদেশ ছিল উন্নয়নের একটা বড় মডেল, একটা গোটা বিশ্বের কাছেই সেটা ছিল একটা বিস্ময়। এমনকি ভারতেরও আমি বহু অর্থনীতিবিদ বা পরিকল্পনাবিদদের মুখে শুনেছি যে আমরা এই বিষয়টা বাংলাদেশের কাছ থেকে এই 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 দৃষ্টান্তটা নিয়েছি, ওরা এই সমস্যাকে এইভাবে মোকাবিলা করেছে। আজকে দেখা যাচ্ছে যে 1947-এ সেই যে পাকিস্তান, সেই পাকিস্তানের মূল পাকিস্তান, সেখানে তো বলা যায় যে মানে ভঙ্গুর অর্থনীতি কথাটাও সেখানে এখন পর্যাপ্ত নয়। এমন পরিস্থিতি যে দেশের মানুষ এতটাই ক্ষিপ্ত যে রাওয়ালপিন্ডির মতন সামরিক শহর, যে শহরে বাংলাদেশ সেনা মানে পাকিস্তান সেনাবাহিনীর মূল সদর দপ্তর, সেখানেই দেখা যাচ্ছে যে অতিরিক্ত সেনাকে রাস্তায় নামাতে হয়েছে। অর্থাৎ জনরোষ যে কোনো সময় এমনকি সেনাবাহিনীর ওপরও আছড়ে পড়তে পারে, এই পরিস্থিতি দাঁড়িয়েছে। আমি জানি না বাংলাদেশের ভাগ্যে কি আছে। বাংলাদেশের সেনাবাহিনী আওয়ামী লীগ সরকারের পতনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এখন বাংলাদেশের সমাজ মাধ্যমে যেটা মানে গত 1.5 বছর ধরেই শোনা যাচ্ছে যে আগেই ভালো ছিলাম। এবং আমি সম্প্রতি দেখছিলাম যে একজন নারী, তিনি বলছেন যে আমাকে জেলে পাঠানো হয়েছিল শুধু এই কারণে যে আমি বলেছিলাম আগেই ভালো ছিলাম। তো এই যে আগেই ভালো ছিলাম এবং আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের সেই সব সময়কার সরকারের ভালো কাজগুলি, আওয়ামী লীগের জমানাটা সবটাই ভালো ছিল, আলোকোজ্জ্বল ছিল, এটা নিশ্চয়ই আওয়ামী লীগের লোকেরা, এমনকি শেখ হাসিনাও দাবি করবেন না। তার জমানাতেও অনেক অন্ধকারময় দিক ছিল, কিন্তু সেইগুলো কিন্তু এখন মানুষ ভুলে গেছেন। মানুষ এখন ভালো দিকগুলো স্মরণ করছেন, কারণ তারা তখন যে অন্ধকারময়, যে অন্ধকারে কাটিয়েছেন, তার থেকে অনেক বেশি অন্ধকারে এখন তাদের কাটাতে হচ্ছে। ফলে সব মিলিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত তলাবিহীন ঝুড়ি হতে যাচ্ছে কিনা, এই আলোচনা কিন্তু এখন অত্যন্ত প্রাসঙ্গিক। এবং অনেকেই উৎকণ্ঠার সঙ্গে বলছেন যে আমাদের ভবিষ্যৎ আসলে তলাবিহীন ঝুড়ি। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।